বাংলাদেশে আলো আঁধারি পরিবেশের মধ্যে পার্থক্য এখন অনেকটা। দিনের বেলায় দিনের আলোতে যা ঘটছে, রাত্রিবেলা রাতের অন্ধকারে ছবিটা একেবারে বদলে যাচ্ছে। আর এরই মধ্যে পূর্ব নির্ধারিত সেই 26শে মার্চ অর্থাৎ চীনে যাবার কথা ছিল মোহাম্মদ ইউনূসের। চীন থেকে তাকে স্পেশাল বিমান পাঠানো হয় এবং সেই স্পেশাল বিমানে করে তিনি ইতিমধ্যে চীনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। তার আগে একটা লম্বা বক্তব্য তিনি রেখে গিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেখানে বলা হচ্ছে চীনের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো, নেপাল থেকে বিদ্যুৎ আনবেন, তিস্তা চুক্তি নিয়ে চীনের সঙ্গে কথা হতে পারে ইত্যাদি প্রভৃতি এরকম একাধিক বিষয় তিনি আলোচনা করে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস তিনি তো দেশে নেই। তার মধ্যে দেখা গেল মাঝরাতে সেনা নামলো ঢাকাতে। প্রচুর প্রচুর সংখ্যায় সেনা এই মুহূর্তে বাংলাদেশের ঢাকায় দেখা যাচ্ছে। তাহলে কার হাতে রয়েছে বাংলাদেশ? সেনার হাতে কি? এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসছে। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিঝুম মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা যে ছবি অনেক ধন্যবাদ। আমরা যে ছবি আগের দিন রাতে দেখলাম, প্রচুর সেনা নামলো ঢাকায়, ইউনূস চীনে। বাংলাদেশ তাহলে কার হাতে এই মুহূর্তে? মানে অ্যাপারেন্টলি আপনার দেখে মনে হতে পারে অনেক কিছুই মনে হতে পারে, বাট আমার একটা ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে জায়গাতে আছে সেটা হলো যে আপনি তো জানেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং কিছুদিন আগে ক্যান্টনমেন্টের কেন্দ্রিক যেসব নিউজগুলো এসেছে সেনাবাহিনী প্রধানকে অপমান করবার কারণে প্রচুর ট্রুপস মোতায়েন করা হয়েছিল, অনেক ব্যারাকে আপনার ছুটি বাতিল করা হয়েছিল, সেগুলো আজকে থেকে 3-4 দিন আগের ঘটনা। তবে এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটা নর্মাল টহলের একটা অংশ হতে পারে। আমি নিয়মিত টহল এবং সেনারা তল্লাশি করছে, তারপর ডেভিল হান্ট তো মনে হয় এখনো আপনার অফিসিয়ালি বন্ধ করা হয়নি। সেই কারণে আমার ব্যক্তিগত ধারণা, এবং আজকে 26শে মার্চ আরেকটা কথা আপনাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ওয়াকারুজ্জামান কিন্তু বলেছে যে সে একটা ইসলামী মৌলবাদীদের একটা আক্রমণের ইন্টেল তার কাছে আছে, পরিষ্কার করে বলেছে অফিসার্স মিটিং এ, যেটার ব্যাপারে হয়তোবা তাদের টহল বাড়ানো হতে পারে এবং সেনা সংখ্যা হতে পারে। দেখেন, আমরা যদি মানে যেটা আমি শুরুতেই বলেছি, দেখে অনেক ধরনের কিছু মনে হতে পারে, বাট আমার কাছে যে জায়গাটা মনে হয় সেটা হচ্ছে এতটুকুই, এটা নিয়মিত টহলের মতো। এটা অন্য কিছু ইঙ্গিত বহন করে কিনা আমি এই ব্যাপারে নিশ্চিত নই। কিন্তু এত সেনা হঠাৎ করে তাহলে সেদিন ঢাকার রাস্তায় কেন নামলো? কারণটা কি? ঢাকার মানে আপনি যদি আমাকে 3 দিন আগের কথা বলেন তাহলে সেই ব্যাপারে তো মোটামুটি আমরা সবাই জানি যে আপনার যে এই যে টোকাইয়ের যে পার্টিটা আছে, টোকাই যারা আছে, এটা তো আমরা সবাই জানি যে কেন পথে নেমেছিল। এটা তো গেল সামনের কারণ। পেছনে কি কোনো রকম কোনো কাজ রয়েছে, কোনো রকম কারণ রয়েছে? কারণ ওয়াকার বা সেনা, বাংলাদেশ সেনা ক্ষমতা দখল করতে চাইছে কি? তার আগে কি এটা একটা ট্রায়াল? আমি পেছনের কারণটা জানতে চাইছি। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন দখল তো আসলে সেনাবাহিনী করবে না। সেনাবাহিনী যদি কখনো করে সেটা পুনরুদ্ধার করবে সব। মানে সেনাবাহিনী যদি লেটসে, আমি যদি ধরা যাক যে আমাদের আজকের এই চিন্তার জায়গাটা বা এই ফ্রেমের জায়গাটা যে এত সেনাবাহিনী সেখানে এসেছে, সরকার টেক ওভার করবে কিনা, সরকার টেক ওভার করবে এই অবৈধ যারা আছে তাদেরকে, তাহলে সেটা কিন্তু আপনার পুনরুদ্ধার হয়, সেটা দখল হয় না। দখল করেছে ইউনূস সরকার। ফলে যদি সেনাবাহিনী এটা করে আমি তো খুবই অ্যাপ্রিসিয়েট করবো ব্যক্তিগতভাবে। আমি ইনফ্যাক্ট আমি সত্যি কথা বলতে চাই, আমি তো চাই যে এই সরকারকে হটিয়ে দিয়ে যদি সেনাবাহিনীও ক্ষমতা নেয়, আমি কোনো আপত্তি দেখি না, কারণ সেনাবাহিনীর কাজ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তো বাংলাদেশে যারা একটা নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে এখানে আপনার দখলদারিত্ব কায়েম করেছে, তাদেরকে সরিয়ে দেওয়াটা এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া বলে আমার মনে হয়। এবং আমি কিন্তু আপনার এই প্রোগ্রামে অনেকবার বলেছি যে আমি আপনাকে কখনো একটা সুনির্দিষ্ট তারিখ দেইনি, আমি আপনাকে কোনো সময় দেইনি, কোনো দিন তারিখ কিছু বলিনি, কিন্তু আমি আপনাকে একটা কথা বারবার বলেছি যে খুবই শীঘ্রই এই অবৈধ দখলদারের পতন হবে। এবং আমার ধারণা, আমি যদি মানে আমার অ্যাসেসমেন্ট ভুল হলে সেটা অন্য ব্যাপার, আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এদের 1 বছরও পূর্তি করতে পারবে এমন আমার মনে হয় না। আমি কখনোই মনে করি এই মেয়াদ যাবে না বলে আপনি মনে করছেন। কিন্তু এই যে মোহাম্মদ ইউনূস, আমি যা দেখছি, আপনাকে আমি শুধু একটা কথা বলি, একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে যে
পাকিস্তানি এক জেনারেলকে আপনার ঢাকাতে আমন্ত্রণ জানানো হয়েছে, সে ঢাকাতে এসছে। ইউনুস তারপরে ব্রিগেডিয়ার শাখাওয়াত দেখলাম তাকে খুবই রিসেপশন দিয়ে একদম সেই লোকটি, এই জেনারেল, এই লোকটি সেগাল তার নাম, পুরো নামটা আমি ভুলে গেছি, লাস্টের নাম সেগাল। তার একটা বই আমার কাছে আছে এই মুহূর্তে, এই রুমেই আছে। এই লোকটি প্রিজনার অফ ওয়ার হিসেবে ভারতে আটক ছিল। আপনি জানেন যে ভারতে প্রায় 93,000 সৈন্যকে আটক রাখা হয়েছিল তাদের বিচার হবে বলে, এবং 195 জন যে পাকিস্তানি যুদ্ধাপরাধী বলে চিহ্নিত করা হয়েছিল, তাদের মধ্যে একজন এই সেগাল। এই 26শে মার্চের সময় আমি যখন দেখি যে একটা পাকিস্তানি যুদ্ধাপরাধী যে নৃশংস বাঙালিদেরকে বাংলাদেশে 71 সালের 25শে মার্চ কাল রাত্রিতে হত্যা করেছে। আজকে 26শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস। আজকে থেকে কত বছর আগে, এটা 54 বছর আগে, তাই তো? 54 ইয়ার্স এগো যে লোকটা খুন খারাপি করেছে, গণহত্যা করেছে, তাকে ইউনুস এখানে দাওয়াত দিয়ে এনেছে। কখন? এই আমাদের এই মার্চ, এই স্বাধীনতার মাসে। তাহলে আপনি একটা জিনিস বুঝে দেখেন যে এই রাষ্ট্রকে আপনি রাষ্ট্র বলবেন, নাকি এই রাষ্ট্রকে আপনি আসলে বলবেন পাকিস্তানি একটা, পূর্ব পাকিস্তানের একটা অংশ। না, আপনার তো আসলে আপনি ডিফারেন্সিয়েট করবেন, ডিফারেন্সিয়েটের আপনার মানে ক্রাইটেরিয়া গুলো কি, আপনি তো করতে পারছেন না আসলে, তাই তো? ফলে আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের এখন একটা মাত্র চাওয়া, আমি আপনাকে পালস বলছি সাধারণ মানুষের। সাধারণ মানুষ 5ই অগাস্টের পরে অনেকেই বিভ্রান্ত হয়েছিল, তারা ভেবেছিল যে আচ্ছা ঠিক আছে, দেখি এরা নতুন, এরা কিছু করতে পারে কিনা, এই ধরনের একটা ব্যাপার। কিন্তু এর পরে যে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, চুরি, ডাকাতি, ছিনতাই, এই সমস্ত কিছুর পরে এখন যখন দেখছে এরা রাজনৈতিক দল গঠন করছে, এই যে আপনার এই টোকাই সার্জিস আলম, সে আপনার 500 গাড়ির বহর করে সে তার গিয়েছে, অথচ গত বছরের ঠিক এই দিনে ঈদের আগে আগে সে আপনার বাড়িতে যেতে পারছিল না, তার টাকার অভাবে সে বাড়িতে যেতে পারছিল না। আজকে সে 500 গাড়ির একটা পুরো শোডাউন করেছে। সুতরাং সাধারণ মানুষের পালস কি জানেন? বাংলাদেশের সাধারণ মানুষের পালস হচ্ছে সেনাবাহিনী যদি টেক ওভার করে, কিংবা রাষ্ট্রপতি যদি ইমার্জেন্সি দেয়, এটা হচ্ছে সাধারণ মানুষের মনের কথা। আমার সাথে তো প্রতিদিন শত শত মানুষের কথা হচ্ছে, আলাপ হচ্ছে, বিভিন্ন গ্রুপে যাচ্ছি, এবং একদম যারা ধরেন পার্টিজান না, সাধারণ মানুষ, তারা বলছে যে তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যদি সেনাবাহিনী এই ইউনুসকে হটিয়ে দিয়ে তারা শাসন ব্যবস্থাতে যায়, কিংবা তারা আপনার একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ইলেকশনের ব্যবস্থা করে। কিন্তু মোহাম্মদ ইউনূস যে পদক্ষেপগুলো নিচ্ছেন বা তিনি যে কথাবার্তাগুলো বলছেন, সেগুলো কি একটা গঠনমূলক কথাবার্তা? তিনি বলছেন তিনি নাকি নেপাল থেকে বিদ্যুৎ আনবেন, সেখানে আবার তিনি ভারতকে মাঝখান থেকে মিউট করে দিয়ে, সেটা কি কোনোদিন সম্ভব? এই কথাবার্তাগুলো কি কোনো একজন দেশের প্রধানের মুখে মানায়? দেখেন, আমি আপনাকে, আপনার মনে আছে, আমি আপনাকে আপনার এক প্রোগ্রামে বলেছিলাম